আমরা যখন কোয়ার্টার গার্ডে যাই, আমরা যখন রাস্তায়, আমরা ঠিক বিল্ডিং এর নিচে যখন নামি, একটা সৈনিক, একজন বিডিআর জওয়ান, তিনি এসে আমার মায়ের বুকের মাঝখানে বন্দুকের নল ঠেকান এবং আমি আর আমার ছোট ভাই আমার মায়ের পা জড়িয়ে ধরি। উনার পা ধরে আমরা বলি যে আঙ্কেল আমার মাকে কিছু করেন না, আমরা কিছু জানি না, আমরা কিছু করি নাই। আমার মা চিৎকার করে বলতে থাকে আমার বাচ্চাগুলো ছোট, আমার স্বামী ডাক্তার, আপনারা আমাদেরকে প্রাণে ভিক্ষা করেন। আমরা ভিক্ষা করতাম। আপনারা জানেন কি ধরনের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? তারা কোনো অপরাধ বোধে ভুগে আমাদের কিছু করার নাই দেখে আমরা এখানে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। ইট ওয়াজ নট লাইক দ্যাট। আমাদের শিক্ষা এবং আমাদের আপব্রিঙ্গিং এর জন্য আপনাদেরকে আমি ঠিক সেই কথাগুলো উচ্চারণ করে বলতে পারছি না। বলতে পারলে আপনারা হয়তো শুনতে পেতেন কি কি ধরনের অবর্গীয় গালি থাকে, কত কিছুর বাচ্চা বলে গালি দেওয়া হয়েছে। এই মানুষগুলো কিন্তু আমাদেরকে চেনেও না, আমরাও তাদেরকে চিনি না। উনারা যদি নিরপরাধ ছিলেন সেদিন, উনাদের এত দম্ভ, উনারা সবাই নিরপরাধ, কেউ কিছু করেন, তাহলে সেদিন মুখ ঢেকে আসছিলেন কেন আমাদেরকে মারতে? উনারা সেদিন থেকে প্রচার করতে চান যে আমরা সবাই অপরাধী, আমাদের বাবারা খারাপ, আমাদের বাবারা তো মুখ লুকায় কোথাও পালায় নাই। সেখানে তো তারা গুলি খেয়ে মারা গেছে, তারা তো নিজেদের র্যাঙ্ক খুলে ফেলে নাই, তারা তো নিজেদের ইউনিফর্ম খুলে ফেলে নাই, তারা তো তাদের র্যাঙ্ক ব্যাজ নেম প্লেট খুলে মুখে গামছা পেঁচায় নেই। তো যারা এত নিরপরাধ আজকে আপনারা বলে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন, যারা এত নিরপরাধ, যাদের এত বিবেক, তারা সেদিন মুখ ঢেকে আমাদেরকে মারতে আসছিল কেন? আমরা যখন কোয়ার্টার গার্ডে যাই আমরা ভয়াবহ উগ্রতা দেখি। আমাদেরকে যে মারতে মারতে নিয়ে যায়, এটা নিয়ে তাদের উল্লাসের শেষ ছিল না। কি শত্রুতা ছিল তাদের সাথে আমাদের? না তারা আমাদের সাথে কোনোদিনও বসে এক কাপ চা খাইছে, না আমরা খাইছি, না তাদের সাথে আমাদের কোনো বাকবিতণ্ডা হয়েছিল। হ্যাঁ, হতে পারে কারো কারো এজেন্ডা ছিল, কেউ হুজুগে কাজটা করেছে। আমাদেরকে যখন কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হয়, আমাদেরকে একটা রুমে প্রায় 70 থেকে 80 জন মানুষ আমরা ভিতরে ছিলাম। এবং যেহেতু ভিতরে আরো অনেক মানুষ ছিল, আমাদেরকে শুধুমাত্র ধাক্কা দিয়ে ঢোকানোর জন্য আমাকে পর্যন্ত তারা মাথার পিছনে বন্দুকের বাট দিয়ে মারা হয়। আমি পিছনে লাথি খাই, বুটের লাথি খাই। আমার সাথে আমার দাদা যিনি ছিলেন বয়স্ক ব্যক্তি, উনাকে লাথি মারা হয়। আমার মা আপাদমস্তক আবায়া পরা ছিল, আমার মাকে শুধুমাত্র সামনে দেওয়ার জন্য, দুজন আন্টিকে সামনে দেওয়ার জন্য, আমার বাচ্চা ভাইটাকে সামনে দেওয়ার জন্য আমরা যখন উনাদেরকে সামনে ঠেলে দিয়ে আমাদেরকে পিছন থেকে রীতিমতো ক্যাটেলের মতো, পোলট্রির মতো আমাদেরকে একটা রুমে ঢোকানো হচ্ছিল। আমি রুমের ভিতরে ঢুকে কি দেখি জানেন? আমি রুমের ভিতরে ঢুকে এমন মানুষ দেখেছি যারা এভাবে করে দাঁড়িয়েছিল, হাতের এখান থেকে মাংস নাই, রক্ত পড়ছে, এলো পাতারি তারা বেয়নেট দিয়ে খুঁচিয়েছে। আমার পাশে একজন আঙ্কেল ছিলেন, আমি একটু নড়লেই উনি হঠাৎ করে বিরক্ত হয়ে উঠতেন। আমি চিন্তা করতেছি যে আমরা কেউই এখানে দাঁড়াতে পারি না, বসতে পারি না, আমি নড়লে উনি বিরক্ত হচ্ছে কেন? আমি যখন সরে গেলাম তখন আমি দেখলাম যে আমি এক পুল রক্তের মধ্যে বসে আছি। উনি একজন অফিসারও না, উনি কেউ না, উনি একজন অফিসারের বাসায় একজন গেস্ট হিসেবে আসছেন। তাদেরকে আপনারা নিরপরাধ বলছেন? তারা 5 মিনিট পর পরে এসে আমাদেরকে খুন করার হুমকি ধামকি দিচ্ছিল। গ্রেনেডের রিং খুলে তারা সেলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তুই ছাড়া একটা কোনো কথা বলে নেই। 36 ঘন্টা ভিতরে বাচ্চা ছিল, বৃদ্ধ ছিল, অফিসারদের বাবা মারা ছিল, ছোট সন্তান নিউবর্ন বাচ্চা ছিল, কেউ এক ফোঁটা পানি খেতে পারে নাই। ডায়াবেটিসের রোগী ছিল, হাইপোগ্লাইসেমিয়া হয়ে পড়ে গেছে। আমরা আই উইটনেস টেস্টিমনি দিচ্ছি, আমরা এর কাছে শুনছি, ওর কাছে শুনছি, অমুক বলছে, ইন্ডিয়ান আসছিল, এই ইউনিফর্ম পরা ছিল, কিচ্ছু না। ইন্ডিয়া করাতে পারে, শেখ হাসিনা অর্ডার দিতে পারে, এক্সিকিউট কারা করছিল সেখানে? আর যারা এই ধরনের কথা, যারা এই ধরনের উগ্রতা উল্লাস করছিল, তাদের মোটিভেশনটা কি ছিল? যারা আজকে বাবাকে বুকে জড়িয়ে ধরতে পারছে 7 বছর পরে, তারা কিভাবে ভিকটিম হয়? আমার বাবাকে 32 জনের একটা গণকবরে খুঁজে পাওয়া গিয়েছিল 2 দিন পরে, তার মৃত্যুর 2 দিন পর। আমার বাবার মুখে আমি পানি দিতে পারি নাই, আমার বাবা একটা গোসল পায় নাই মৃত্যুর পরে। এখন আমার শুনতে হয়
যে আমার চাইতে আরো অনেক কষ্টে আছে, যারা এখন তাদের বাবাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, তারা এখন ভিকটিম। কারণ আমি ক্যামেরার সামনে এসে চিৎকার করতে পারছি না, আমি আবেগ বিক্রি করে ব্যবসা করতে পারছি না, তাই আমি অনেক সময় নিয়ে নিলাম। আমি সাধারণত এত বেশি সময় নিয়ে কথা বলি না কখনো। আমি শুধু একটা কথা বলবো, লাশগুলো যখন বের হচ্ছিল, ম্যানহোল থেকে পাওয়া যাচ্ছিল, বুড়িগঙ্গায় ভেসে আসতেছিল, আমার বাবার লাশ তখনও পাওয়া যায় নাই। আমার বাবার লাশ যখন পাওয়া যায় ৩২ জনের একটা বড় গণকবরে, তার আগ পর্যন্ত বিডিআর এর যে গেটটা, তার সামনে আমি একটা 2 লিটারের বোতল ছিল আমার কাছে। ওখানে যারা সাংবাদিক ছিল, মানবাধিকার কর্মী যারা ছিল, তাদের থেকে আমি বোতলের মুখখানা নিয়ে এইটুক এইটুক করে পানি নিচ্ছিলাম সবার কাছ থেকে। আমি বলছিলাম যে আঙ্কেল, 2 দিন ধরে আমার বাবা মনে হয় কোথাও আটকা, তিনি মনে হয় কোনো কিছু খান নাই, তিনি মনে হয় পানি খান নাই।